দেবাশিস বাবু, আগামীকাল সম্ভবত যে সুপ্রিম কোর্টের নির্দিষ্ট টাইম ফ্রেম যেটা বেঁধে দেওয়া হয়েছিল যে 25% ডিএ মিটিয়ে দিতে হবে এবং আগামীকালই শেষ হচ্ছে। সরকার এখনো পর্যন্ত এই নিয়ে কোনো রকম সরকার নীরব, কি বলবেন? 16ই মে এবছর সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছেন এখানে পরিষ্কার বলছেন 16ই মে থেকে 6 সপ্তাহ। তাতে সেই হিসাবে দেখলে আমরা দেখছি আজকেই শেষ হচ্ছে এটা। আচ্ছা। 26শে জুন আজকেই শেষ হয়ে যাচ্ছে। তাও কেউ কেউ বলছেন 27 তারিখ, কিন্তু আপনি যদি 6 সপ্তাহ ধরেন তাহলেও 26 তারিখই হচ্ছে, 42 দিন ধরলেও 26 তারিখ হচ্ছে। আমরা ধরে নিলাম 27 তারিখ, একদিন ধরে নিলাম। কিন্তু সরকার কোনো কি করছেন এই রায়ের সাপেক্ষে কিছু জানালেন না, অথচ বাতাসে ভেসে বেরিয়েছিল যে সরকার নতুন কৌশল, মানে যারা এইসব কাজে খুব সিদ্ধহস্ত এই ধরনের কোম্পানিকে নিয়োগ করছে যাতে বকেয়াটা তৈরি করে দেওয়া যায়, দিয়ে দেওয়া যায়। কোথাও বলা হচ্ছিল যে 80% প্রভিডেন্ট ফান্ডে দিয়ে বাকিটা নগদে দেওয়া হবে। এরকম অনেক কিছু বাতাসে বলে দেওয়া হচ্ছিল এই 6 সপ্তাহ ধরে। গুঞ্জন চলছিল যে বকেয়া সরকার দিয়ে দিচ্ছে। কিন্তু আমরা কিন্তু এটাতে মুচকি হেসেছিলাম। আমরা জেনেছিলাম যে রাজ্য সরকার আর 2016 থেকে যে মামলা ট্রাইব্যুনাল শুরু হলো এবং তারপর হাইকোর্ট, ট্রাইব্যুনাল, আবার হাইকোর্ট, এখন সুপ্রিম কোর্ট, সরকার যে 10 বছর ধরে সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনারদের কোর্টের গোলক ধরে ঘুরিয়ে মারছে, অর্থাৎ সেই সরকার একটা পরিষ্কার যে সহজে যে কর্মচারীদের বকেয়া এটা দেবে না। এবং এটা আমরা খুব বিশ্বাস করি, এটা আমরা একদম, এটা আমাদের কাছে পরিষ্কার ছিল বলেই এই ধরনের গুঞ্জনেতে আমরা কোন রকম মন্তব্যও করিনি, প্রতিক্রিয়াও দিইনি। এবং আমরা মনে করি এইগুলো সরকারের থেকে সুকৌশলে করা হচ্ছিল এবং বেশ কিছু কর্মচারী সংগঠন এবং বেশ কিছু রাজ্য সরকারি কর্মচারী মানুষ তো তারা এতদিন ধরে এই লড়াইতে সামিল আছেন, তাদের কাছে একটা আশার আলো তো থাকেই, তারা একটা আশায় থাকে যে এটা হচ্ছে। কিন্তু আমাদের কাছে মনে হয়েছিল সরকারের এটা একটা কৌশল এবং এই কৌশল এই ফাঁদে অনেক সংগঠনে পা দিয়েছি, এমনকি মামলাকারী সংগঠনের আমি নাম বলতে চাই না, তারাও এটাকে প্রোপাগান্ডা করে বেরিয়েছে সরকার দিয়ে দিচ্ছে, সরকার দিয়ে দিচ্ছে। সরকার এটা বলে, এগুলো বলে বলে সরকারের হাতে আদতে শক্ত করা হচ্ছিল। আমরা একেবারে গোড়া থেকেই এর তীব্র এটাকে আমরা বিশ্বাস করিনি এবং আমরা আপোষহীন। আমরা এই সরকারের চরিত্র জানি। এই আরো স্পষ্ট বললে মুখ্যমন্ত্রী কিছুতেই চান না যে তার রাজ্যে সরকারি কর্মচারীরা বকেয়া দিয়ে পাক, এবং তার জন্যই তিনি আজকে 26শে জুন পার হয়ে গেল, কোনো কোনো বক্তব্য শুনলাম না। আজকে মুখ্যমন্ত্রী প্রেস বক্তব্য হলো ভোটার লিস্টে, ভোটার তালিকা থেকে নাম বাদ, দীঘা থেকে বসে তিনি অনেক বললেন। এনআরসি নিয়ে বলছেন, অথচ ডিএ একটি শব্দ খরচা করলেন না। অর্থাৎ আমাদের আবার লড়াইতেই নামতে হচ্ছে। আমরা আমাদের দিল্লিতে অ্যাডভোকেটের রেকর্ড মহাশয়ের সঙ্গে কথা বলেছি, সুপ্রিম কোর্টের রায় মান্যতা দেওয়া হলো না, কন্টেম্প নোটিশ ইমেল মারফত মুখ্য সচিব, অর্থ সচিবকে পাঠানো হচ্ছে এবং তারপর একটা সেই নোটিশে নির্দিষ্ট সময় বলে দেওয়া হবে, তার মধ্যে যদি এই রায়, সুপ্রিম কোর্টের রায় না কার্যকরী করা হয় তাহলে আমরা কন্টেম্প পিটিশন ফাইল করব। এবং এই কন্টেম্প পিটিশন ফাইলটা করতে এই গ্রীষ্ম ছুটিকালীনই করা যায়। এবং আমাদের অ্যাডভোকেট রেকর্ড মহাশয়ের সঙ্গে যা কথা হয়েছে, 4 আগস্ট সুপ্রিম কোর্ট যে মামলা শুনানির দিন ধার্য করেছে, তার আগেই কন্টেম্প পিটিশনটা তালিকাভুক্ত হবে এবং শুনানি হবে বলেই আমাদের উনি জানিয়েছেন। দেবাশিস বাবু, একটা জিনিস আমার প্রশ্ন হচ্ছে যে যেখানে সুপ্রিম কোর্ট নির্দেশ দিচ্ছে, সুপ্রিম কোর্টের বিচারপতিরা নির্দেশ দিচ্ছেন যে 25% ডিএ দিতে হবে এবং তার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিচ্ছে একটা সরকারকে, দেশের সর্বোচ্চ ন্যায়ালয় তাদের নির্দেশ অমান্য করছে রাজ্য সরকার। এত সাহস কোথা থেকে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? একে বলে বিনাশকালে বিপরীত বুদ্ধি। অন্ধ্রপ্রদেশে এইরকম একবার ঘটনা ঘটেছিল। অন্ধ্রপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টের রায় না মানার ফলে মুখ্য সচিবের জেল যাত্রা হয়েছিল। তো এই ক্ষেত্রেও আমাদের মুখ্যমন্ত্রী যখন ডিএ দেবেন না, কখনো বলেছেন সময় মতো ডিএ দেবো, ঘেউ ঘেউ করবেন না, মিউ মিউ করবেন না। কখনো বলেছেন যে
এই আপনার শহীদ মিনারে যারা অবস্থান করছেন সংগ্রামী যৌথ মঞ্চে, সেখানে বলেছেন চোর ডাকাত গুলো বসে আছে। কখনো বলেছেন আমার গলা কেটে দিলেও দিয়ে দেবো না। এইসব কথা থেকে পরিষ্কার উনি ডিএটা দেবেন না। এবং আরো পরিষ্কার, ডিএ বাবদ যে টাকাটা বাজেটে বরাদ্দ করা হয় সেই টাকাটাও উনি ওনার বিভিন্ন জনবাহিনী প্রকল্পে খরচা করে। সামাজিক প্রকল্প বলছেন, সামাজিক প্রকল্প, লক্ষ্মী ভান্ডার বা হচ্ছে এইসবে। আমরা মনে করছি এটা ওনার নির্বাচনী বৈতরণী জনবাহিনী প্রকল্প। এই প্রকল্পে তিনি ডিএর টাকাটাও খরচা করতে দ্বিধাবোধ করেন না। ফলে এই সরকার, মুখ্যমন্ত্রী পরিষ্কার যে তিনি ডিএ দেবেন না, কিন্তু উনি দেবেন না বলে তো আমলাকুল পার পেয়ে যাবে না। কারণ ডিএর অর্ডারটা তো উনি করেন না, মুখ্যমন্ত্রী করেন না। ডিএর অর্ডার মুখ্য সচিবকে করতে হয়, ডিএর অর্ডার অর্থ সচিবকে করতে হয়। তার সুপ্রিম কোর্টে মুখ্য সচিব, অর্থ সচিব সুপ্রিম কোর্টের রায় কেন মানলাম না তার জবাবদিহি করতে হবে। এবং জবাবদিহি করতে না পারলে এদের কপালে নিশ্চিত হবে জেল যাত্রা অপেক্ষা করছে। কিন্তু একটা জিনিস আমি এটা খুব স্পষ্ট হতে চাই আপনাদের কাছ থেকে, যে দেশের সর্বোচ্চ ন্যায়ালয় তারা নির্দেশ দিচ্ছে, তাদের নির্দেশ মানতে বাধ্য সরকার, যে কোনো সরকার। সেই নির্দেশ মানা হচ্ছে না, এতটা মানে উনি সাহস পাচ্ছেন কোথা থেকে? যে প্রশ্নটা আমি আগেও করেছিলাম, সাহসটা পাচ্ছেন কোথা থেকে? কেন এটা করছেন? তার মানে সংবিধানকে কি মানছেন না? সুপ্রিম কোর্ট মানেই হচ্ছে সংবিধানের রক্ষাকর্তা, তারা কি তাহলে মানছেন না তিনি? এই মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, অতীতেও আরো মুখ্যমন্ত্রী ছিলেন। আমি সিদ্ধার্থ শঙ্কর রায়কেও দেখেছি, জ্যোতিবাবু, বিদ্যুৎদেব বাবুকেও দেখেছি, ভারতের অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীও দেখছি। তারা কিন্তু সর্বত্রই সংবিধানের প্রতি একটা মর্যাদা, সংবিধানকে সম্মান জানানোর তাদের সেই চিন্তা ভাবনার মধ্যে ছিল। এই মুখ্যমন্ত্রী তিনি কিছুই মানেন না। তিনি কেন্দ্রের যে প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী, তাকে জঘন্য ভাষায় কথা বলতে তিনি ছাড়েন না এবং তিনি কাউকে কেয়ার করেন না, এরকম একটা মনোভাব নিয়েছিলেন। সম্পূর্ণ হঠকারী মনোভাবের এই মুখ্যমন্ত্রী। তা না হলে সুপ্রিম কোর্টের এই রায়কেও তিনি মান্যতা দিচ্ছেন না। এই সাহস দুটো শ্রেণীর লোকের থাকতে পারে, যারা অত্যন্ত প্রখর যুক্তি উপর দাঁড়িয়ে তার চিন্তা ভাবনাকে এগিয়ে নিয়ে যায়। আর একদল হতে পারে যারা সম্পূর্ণ হঠকারী চিন্তা ভাবনায় চলে। এই মুখ্যমন্ত্রী একদম একটি হঠকারী মুখ্যমন্ত্রী। দেশের সংবিধানকে উনি মান্যতা দেন না, সুপ্রিম কোর্টকে উনি মান্যতা দেন না, এবং এর ফল ওনাকে ভুগতেই হবে। এটা কি উনি অফিসারদের, ধরুন মুখ্য সচিব, অর্থ সচিব, তাদের তো সমস্যা তৈরি হবেই, কারণ এটা সুপ্রিম কোর্ট নিশ্চয়ই ছেড়ে দেবে না, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ যদি অমান্য করা হয়, আমরা দেখেছি তার ফল কি হতে পারে। তাহলে কি অফিসারদের, সিনিয়র অফিসারদের তিনি বিপদের মুখে ঠেলে দিচ্ছেন? একদম। অন্ধ্রপ্রদেশের মুখ্য সচিবকে জেলে যেতে হয়েছিল সুপ্রিম কোর্টের রায়। উনিও আজকে কিন্তু এই মুখ্য অর্থ সচিবকে বিপদে ফেলেছে। তবে আমি এটা বলতে পারি, মুখ্যমন্ত্রীর হয়ে তাদের যদি কোনো শাস্তি পেতে হয়, পরবর্তীকালে মুখ্যমন্ত্রী তাদের 2.5 লাখ টাকা অ্যাডভাইসার করেও রাখতে পারেন। এই মুখ্যমন্ত্রী, আপনাকে বললাম যে একজন হঠকারী সর্বোচ্চ নেত্রী যদি রাজ্যপাট চালান, তাহলে পরে এই ধরনের বিপদগুলো বেশি এসে যায়, যে সংবিধানের মান্যতা দেবো না, সুপ্রিম কোর্টকে মান্যতা দেবো না, এবং তার জন্য তার শীর্ষ আমলারা যদি ফলভোগ করে, পরবর্তীকালে তিনি হয়তো তাদেরকে পুরস্কার দিতে পারেন, অন্যথায় তিনি চোখ ঘুরিয়েও দিতে পারেন। আমরা যেটা দেখছি, যেটা যে তিনি সুপ্রিম কোর্টকে মান্যতা দেওয়ার থেকে যে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট যেটা প্রকাশ্যে আনা এসছে কলকাতা হাইকোর্টের নির্দেশে, সেখানে অভিরূপ সরকার যিনি চেয়ারম্যান ছিলেন, তিনি যেটা বলেছেন, সাজেস্ট করেছিলেন ডিএ রাজ্য সরকারের মতিগতির উপর নির্ভর করে, রাজ্য সরকার মানে বাধ্যতামূলক নয়, এমন কথাটাই বলেছেন আর কি। তো তাহলে তাকে মান্যতা দেওয়া হচ্ছে, সেই বেতন কমিশনের যে যিনি রিপোর্টকে মান্যতা দেওয়া হচ্ছে বলে মনে করছেন? দেশের ন্যায়ালয়কে, সর্বোচ্চ ন্যায়ালয়কে মান্যতা দিচ্ছেন না রাজ্য সরকার? এখানে আপনাকে বলি, ষষ্ঠ বেতন কমিশনের চেয়ারম্যান ছিলেন অভিরূপ সরকার মহাশয়। আমাদের সংগঠনের পক্ষ থেকে 2 বার ওনার সঙ্গে আমরা দেখা করেছিলাম। উনি আমাদেরকে তারিখ দিয়েছিলেন, স্মারকলিপিও দিয়েছিলাম। অভিরূপ সরকার মহাশয় ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে অধ্যাপনা করতেন। একদম। উনি কিন্তু ওখানে সর্বভারতীয় মূল্যসূচক অনুসারে ডিএটা পেতেন। আর সেই অভিরূপ বাবু পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশনের চেয়ারম্যান হয়ে সর্বভারতীয় মূল্যসূচক অনুসারে ডিএ দেওয়াকে তিনি স্বীকৃতি দিলেন না, বললেন যে ওটার
ওইভাবে দেওয়ার কোনো দরকার নেই, এইভাবে বলে দিলেন এবং রাজ্যের হাতে এটাকে ছেড়ে দিলেন। আপনাকে বলতে পারি যে এটা সম্পূর্ণভাবেই অভিরূপ বাবুর সঙ্গে যখন আমরা আলোচনা করেছিলাম তখন কিন্তু উনি দিয়ে দেওয়ার যৌক্তিকতাকে অস্বীকার করেননি। আপনাকে একদম এই ফোনেই বলছি, উনি কিন্তু সরাসরি আমি প্রশ্ন করেছিলাম যে দিয়ে দেওয়াটাকে কি আপনি মনে করেন ন্যায্য নয়? যেটা কি যখন জিনিসপত্রের দাম বাড়লে বেতন বাড়ে না, বেতনে অবক্ষয় হলে সেই অবক্ষয়ের ক্ষতিপূরণটা কি দিয়ে নয়? একটা কর্মচারী, সরকারি কর্মচারীকে যখন নিয়োগ করা হয় তার যে স্কেল অফ পেটা তৈরি করা হয় সেই স্কেল অফ পের মধ্যে ডিএ কি কোনো এসেন্সিয়াল কম্পোনেন্ট নয়? স্যালারির কি একটা পে স্ট্রাকচারের মধ্যে ডিএ কি একটা অপরিহার্য উপাদান নয়? উনি সবটাই কিন্তু স্বীকার করেছিলেন, অস্বীকার করেননি। কিন্তু তারপরেও এই সুপারিশ, অর্থাৎ রাজ্য সরকারের ডিক্টেশনটাই উনি ওখানে লিখেছেন, মানে এটা একটা ডিক্টেটেড রেকমেন্ডেশন। এটা কি ওনার ব্যক্তিগত কোনো স্বার্থ রয়েছে বলে মনে করছেন? ওনার এই দ্বিচারিতা কেন? ওনার নিজের ব্যক্তিগত কোনো স্বার্থ রয়েছে বলে মনে করছেন? দেখুন, এখন তিনি একজন জাতীয় অর্থনীতিবিদ, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ভারতের সেরা প্রতিষ্ঠান, সেখানে তিনি অধ্যাপক, তিনি অর্থনীতিবিদ, তিনি এই কাজটা করলেন কেন? তার নিজের ব্যক্তিগত স্বার্থ বলে আছে কিছু মনে করছেন? আলাপন বন্দ্যোপাধ্যায়, অভিরূপ বাবু এরা পরস্পর হয়, মানে একটা রয়েছে কি আপনার এই সম্বন্ধে কি সম্পর্ক রয়েছে। আলাপন বাবু রাজ্য সরকারের হয়ে অনেক পুরস্কার পেয়েছেন। অভিরূপ বাবু তিনিও ষষ্ঠ বেতন কমিশনের চেয়ারম্যান হয়েছেন। কোথাও যেন আমার মনে হয় এটা রাজ্য সরকারের কাছ থেকে কিছু পুরস্কারের জন্য তারা এই ধরনের কাজ করছে। এখন এই যে ধরুন এই অভিরূপ বাবু, আপনারা যেটা বলছেন যে এতদিন পর সেই বেতন কমিশন রিপোর্টটা এতদিন পর প্রকাশ্যে আনা গেল এবং জানা গেল যে ডিএটা কেন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ডিএ সরকারি কর্মচারীদের অধিকার নয়, কিন্তু আজকে সেটা আর হচ্ছে না। কলকাতা হাইকোর্ট বলে দিয়েছে ডিএ অধিকার। সুপ্রিম কোর্টের নির্দেশও কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে ডিএ সরকারি কর্মচারীদের অধিকার এবং কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে। সরকার নীরব, মানে মুখ্যমন্ত্রী নীরব। তিনি দীঘায় রয়েছেন, রথযাত্রার দড়ি টানার জন্য তিনি সেখানে 3 দিন আগে চলে গিয়েছেন। কি বলবেন? কি মানে কোনো গুরুত্ব নেই মানে সরকারি কর্মচারীদের? এটা তো বললাম যে 10 বছর ধরে রাজ্য সরকারি কর্মচারীদের আজকে ন্যায্য বকেয়া দিয়ে পাওয়ার জন্য আইনি লড়াই চালিয়ে যেতে হচ্ছে। আপনি আজকে চোখ বুঝে ভারতবর্ষের যে কোনো রাজ্যের দিকে তাকান, একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম বলুন, 20টা রাজ্যে বিজেপি মুখ্যমন্ত্রী আছে, বাকি রাজ্যে তো আর বিজেপি নেই। আমি সেটা মাথায় রেখেও বলছি, একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম বলুন, তিনি তার কর্মচারীদের দিয়ে না দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা ঘুরিয়ে টেনে নিয়ে যাচ্ছেন। আপনি একটা রাজ্যের নামও বলতে পারবেন না, কারণ সেই রাজ্যের মুখ্যমন্ত্রীরা মনে করেন যে আমার রাজ্যের জনসাধারণের উন্নয়নের জন্য যেমন আমার বিভিন্ন প্রকল্প নিতে হবে, সেই প্রকল্প যারা রূপায়ণ করবে সরকারি কর্মচারী, যারা প্রশাসনে থেকে যারা রাজ্যকে এগিয়ে নিয়ে যাবেন, তাদেরও ডিএটা প্রাপ্য, যেটা দিতে হবে এবং সেটা তারা দিয়েও দেয়। আজকে একমাত্র ব্যতিক্রম পশ্চিমবাংলা। তার কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারী পেনশনারদের মানুষ জ্ঞান করেন না এবং তাদেরকে মনে করেন যে আমি দয়া করে যা দিয়ে দেবো তাই নিয়ে তারা সন্তুষ্ট থাকবেন। এই রকম একটা চিন্তা ভাবনা নিয়ে এই মুখ্যমন্ত্রী আমাদের দিয়ে দিচ্ছেন। এবং আপনাকে আমরা বলতে পারি যে এই খেলারও সব খেলা, উনি তো খেলা হবে বলেন, আমাদের নিয়ে উনি খেলা হবে করছেন। এই সব খেলাই শেষ আছে, এই খেলারও শেষ হবে। সুপ্রিম কোর্টের হাতেই কিন্তু সরকারের মুখ পূর্বেই সরকারকে না দিয়ে কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে না, দিতে হবেই সরকারকে। এবং যেটা আপনি বলছেন পে কমিশনের সুপারিশ, আজকে হাইকোর্ট প্রথমে বলেছিল যে ডিএটা রোপা 2009 অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সে দেওয়া হবে বলে যখন মেনেই নেওয়া হয়েছে, ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট, আইন সিদ্ধ অধিকার। তার পরবর্তীকালে কলকাতা হাইকোর্টে ফের মামলা যখন এলো, তখন কলকাতা হাইকোর্টের 2 বিচারপতি জাস্টিস হরিশ ট্যান্ডন এবং জাস্টিস রবীন্দ্রনাথ সামন্ত মহাশয় বললেন যে ডিএ এক সময় ছিল লাক্সারি, এখন এটা নেসেসিটি এবং ডিএ ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার। সুপ্রিম কোর্টে এসে
সরকার চ্যালেঞ্জ করছে ডিএ মৌলিক অধিকার হয় না, কিন্তু সুপ্রিম কোর্টের যা পর্যবেক্ষণ এবং আমাদের সরকারি কর্মচারী পরিষদের আইনজীবী সিনিয়র ব্যারিস্টার মাননীয় পরমজিৎ সিং পাটোয়ারিয়ার যা সওয়াল, এবং সেই সওয়ালে উনি পরিষ্কার বলছেন ভারতের কোনো রাজ্যে ডিএ এখন কোনো ইস্যু নেই, ডিএ সর্বত্রই দেওয়া হচ্ছে, ডিএ আজকে অধিকারে পরিণত হয়েছে এবং ডিএ দিলে সেই রাজ্যের অর্থনীতিটারও একটা প্রভাব বিস্তার করে। আজকে এই ছাপোষা মানুষগুলো পশ্চিমবাংলা সরকারি কর্মচারী পেনশনার এরা বঞ্চিত হচ্ছে এবং এইবার তাতে সুপ্রিম কোর্টে একদম পরিষ্কার বলেছিল যে রাজ্য সরকারকে তোমাদের পিটিশনটা আমরা কেন ডিসমিস করবো না, তোমরা যে হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে এসছো আমি কেন ডিসমিস করবো না। তখন বলেছে যে অনেকগুলো দিক আছে বলতে হবে এইসব বলে, তখন বলছে ঠিক আছে কিন্তু ডিএ সব রাজ্যই পায়, কর্মচারী পায়, ডিএ প্রাপ্য হয়ে গেছে। অর্থাৎ সুপ্রিম কোর্টেরও প্রাইমা ফেসি আপাতভাবে যে পর্যবেক্ষণ তাতে ডিএ রাইট নয় একথা সুপ্রিম কোর্টের আদেশে বেরোবে বলে আমাদের মনে হয় না। এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট যদি ডিএটা রাইট এই কথাটা সুপ্রিম কোর্টও যদি বলে দেয়, এবং আমার ধারণা সেটা সেই দিকেই এগোচ্ছে মামলাটা, এবং বলে দিলে তখনই অভিজিৎ বাবুর সুপারিশ করা এই ষষ্ঠ বেতন কমিশনের কোনো ষষ্ঠ বেতনের সুপারিশ কোনো মূল্যই থাকছে না, অর্থহীন হয়ে দাঁড়াচ্ছে। না, সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে বকেয়া ডিএ 25% দিতে হবে, মানে সুপ্রিম কোর্ট মানে অন্য মেনেও নিচ্ছে, মানে পরোক্ষভাবে মেনেও নিচ্ছে তার ডিএ অধিকার। সেটাই তো আপনাকে বলছি যে সুপ্রিম কোর্টের প্রাথমিক পর্যবেক্ষণে পরিষ্কার সুপ্রিম কোর্ট ডিএটা অধিকার, এ নিয়ে সুপ্রিম কোর্ট নিশ্চয়ই কোনো ভিন্ন মত পোষণ করবে না এবং সুপ্রিম কোর্ট ডিএ অধিকার এটা সুপ্রিম কোর্টেও মান্যতা পাবে বলেই আমাদের দৃঢ় বিশ্বাস। ওই যে বললাম পাটোয়ারিজির যে সওয়াল তাতে পরিষ্কার ভাবে এটা দেখিয়ে দেওয়া হয়েছে যে ডিএ একদম অধিকারের মধ্যেই পড়ে এবং এটা যদি সুপ্রিম কোর্ট ডিএ অধিকার বলে ঘোষণা করে দেয়, রায় দিয়ে দেয়, তখন আর ষষ্ঠ বেতন সুপারিশটাতে ইনফ্রাকচার হয়ে গেল, ও অর্থই হয়ে গেল, তখন সরকারকে ডিএ দিতেই হবে। তার জন্য দরকার পড়লে সরকারকে রুলস তৈরি করে তো ডিএটা দিতে হবে। কিন্তু সরকার তো আগেই গান গেয়ে রেখেছে যে ওখানে যে আমার কাছে টাকা নেই, এখন যা দেখছি প্রায় মানে প্রচুর টাকা, মানে বামফ্রন্ট যা দেনা করে গেছিল তার থেকে আরো 7 লক্ষ মানে কত এরকম কোটি টাকা, এরকম আরো বেশি 7 লক্ষ হাজার কোটি টাকা এরকম দেনা বোধহয় এই সরকারের আমলে। আপনার এই মামলাটা সুপ্রিম কোর্টে একদম গোড়ার দিকে যখন যে আমাদের পরিস্থিতি নেই, তখন অভিষেক মনু সিংভি মহাশয় একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে আমাকে যদি এই পুরো ডিএটা দিতে হয় তাহলে 41,000 কোটি টাকা আমাকে দিতে হয়। তাই এবার 41,000 কোটি টাকা 25%, 10,000 কোটি টাকার কিছু বেশি। তো 10,000 কোটি টাকা যে রাজ্যের 3.5 লাখ কোটি টাকার বাজেট হয়, তো সেই ক্ষেত্রে 10,000 কোটি টাকা সরকারের বরাদ্দ না করার কোনো চুক্তি খুঁজে পাচ্ছি না। আর দ্বিতীয় কথা হচ্ছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল 2019 সালে রায় দেওয়ার সময় বলেছিলেন যে তুমি এই টাকাটা দিয়ে দাও, দরকার পড়লে তুমি ইন সার্ভিসের লোকদের প্রভিডেন্ট ফান্ডেও রাখতে পারো। এবং তাহলে 2019 সাল থেকে সরকারের যদি সদিচ্ছা থাকতো আমি বকেয়া দিয়ে দেবো, আজকে 10,000 কোটি 41,000 কোটির গল্পটা সরকারকে দিতেই হতো, সরকার এতদিনে একটা বিছিয়ে ফেলতে পারত। কিন্তু ওই যে বললাম এমন একজন মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে রয়েছেন যিনি দিয়ে দেবেন না এই সিদ্ধান্ত নিয়ে বসে আছেন। তিনি প্রতি বছর লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়াবেন, তিনি খেলামেলাতে দেদার খরচা করবেন, তিনি বারোয়ারি দুর্গাপুজো কমিটি যাদের কোটি কোটি টাকার বাজেট হয় তাদের তিনি 85,000 এরপর হয়তো 1 লাখ টাকা করে বরাদ্দ দিতে পারবেন। অর্থাৎ সর্বত্র উনি ভোট কেনার জন্য সব ভাতাগুলো চালু করবেন, কিন্তু তিনি দেবেন না দিয়ে সরকারি কর্মচারী ভোট উনি চান না, তার মানে তার পরিবারদের ভোটের ভরসায় থাকেন না এবং এর সরকারি কর্মচারীদের যত না দিয়ে পারেন এই চিন্তা ভাবনার উপর দাঁড়িয়ে নিয়ে করছেন একটা সম্পূর্ণ একটি হঠকারী চিন্তা ভাবনা। আর আপনারা জানেন যে হঠকারী চিন্তা ভাবনা কোনোদিন হয় না, সুদূরপ্রসারী হয় না এবং অথরিটিতে টেকে না। কাজেই ওনাকেও শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের কাছে একটি বড় থাপ্পড় খেতেই হবে। দেবাশিস বাবু, লাস্ট আমার প্রশ্ন, যে
আইন হচ্ছে মানুষের জন্য, মানুষকে বাঁচাতে, মানুষকে বঞ্চনার হাত থেকে রক্ষা করতে আইন সরকার। যারা এই যে সরকার মানুষকে বঞ্চনা করছে, যে তার নিজের কর্মচারীদের বঞ্চনা করছে, সেখানে বেসরকারি কর্পোরেট হাউসে যারা চাকরি করে তাদের, সরকারকে দেখেই তো তারা শিখবে, যে তারাই তো প্রশ্ন তুলবে সরকার বঞ্চনা করছে, তাহলে তাদের কর্মচারীদের আরো বঞ্চনা বেশি হবে। এটা কি সরকার শেখাচ্ছে বলুন, কি বলবেন আপনি? আপনাকে বলি, আজ থেকে 2টো পে কমিশন কি 3টে পে কমিশন আগে সেন্ট্রাল গভর্নমেন্টে, তখন যখন ওরা রিপোর্টটা সাবমিট করে, তারা বলেছিল যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের মেধা মাল্টি ন্যাশনাল কোম্পানি, বহুজাতিক সংস্থায় চলে যাচ্ছে, তারা কেন্দ্রীয় সরকারের চাকরিতে আসতে চাইছে না। এটা খুবই উদ্বেগজনক বিষয়। আজকে দেশ যারা চালাচ্ছেন সেই কেন্দ্রীয় সরকারের অধীনে মেধাযুক্ত কর্মচারীদের আসাটাই স্বাভাবিক, কিন্তু তারা চলে যাচ্ছে বহুজাতিক সংস্থা। কেন? সেখানে সুযোগ সুবিধা বেশি পাচ্ছেন বলে। এবং সেই অনুযায়ী তারা পে স্ট্রাকচারটা এমন তৈরি করছেন যাতে মেধাযুক্ত যুবক যুবতীরা আবার কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ পদে চাকরিতে আকৃষ্ট হয়ে আসেন। অর্থাৎ সর্বদাই বহুজাতিক সংস্থাদের সঙ্গে কেন্দ্রীয় সংস্থাদের একটা প্যারিটি রাখার চিন্তা ভাবনা তাদের ছিল। কিন্তু আজকে এই রাজ্যে বেসরকারি সংস্থা বলতে, আজকে আপনি যদি গুজরাট, মুম্বাই, উত্তরপ্রদেশের সঙ্গে তুলনা করতে যান, আপনাকে ঠকতে হবে। কারণ ওসব জায়গায় যে সমস্ত বহুজাতিক সংস্থারা পৌঁছেছেন, তারা কিন্তু তাদের অধীনে যাদেরকে নিয়োগ করেন তাদের প্রাপ্য গণ্ডার ক্ষেত্রে কিন্তু তারা কোনো রকম এই ধরনের কারো বৈষম্য আনেন না, এবং তারা সর্বদাই চেষ্টা করেন যাতে তাদের প্রাপ্য যতটা বেশি দিয়ে আমার লাভটা তুলে নেওয়া যায়। দেবাশিসদা বলছি, কিন্তু পশ্চিমবাংলায় আপনার অবস্থা তো এমনি খারাপ। এখানে বহুজাতিক সংস্থা আছে কোথায়? এমনি ছোট ছোট অনেক বেসরকারি সংস্থা আছে, ছোট ছোট বেসরকারি সংস্থাই তো বেশি, বহুজাতিক সংস্থা কটা আছে? অন্য রাজ্যে ছেড়ে দিচ্ছি, এই রাজ্যে যে সমস্ত বেসরকারি ছোট ছোট সংস্থাগুলো আছে, যেগুলো বহুজাতিক না, অনেক বেসরকারি অফিস আছে, সেই অফিসগুলো, সেই কর্মকর্তারা, কর্পোরেট হাউসগুলো, তারা কি মানে ভাবছে, তারা তো সরকার তাদের তো উৎসাহিত করছে বলা যায়, যে তাদের সরকার নিজের কর্মীদেরই যদি বঞ্চনা করে, তারা তো তাদের কর্মীদের বঞ্চনা করবেই। আমি এখানেই আসছিলাম যে এটা একটা বাজে নজির সৃষ্টি হচ্ছে, এবং এর ফলে ঠিকই বলেছেন, পশ্চিমবাংলায় একই কোনো শিল্প নেই, না আছে কোনো মানে বড় মাপের বহুজাতিক সংস্থা যারা ছোট ছোট কর্পোরেট অফিস, তাদের কাছে কিন্তু মুখ্যমন্ত্রী একটাই মেসেজ পাঠিয়ে দিচ্ছেন যে আমি যেমন আমার কর্মচারীদের না দিয়ে প্রশাসন চালাচ্ছি, তোমরাও তোমাদের কর্মচারীদের যত বড় কম দিয়ে তোমাদের লাভ তুলে দাও। এটা খুব বিপজ্জনক প্রবণতা। এই প্রবণতা যত তাড়াতাড়ি সম্ভব নির্মূল করা দরকার।